আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 11 দিছ না? 11 দিছ তুমি দিছ। আমি তো একটু দেখে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে যাচ্ছি। আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম কিছু দিয়ে ব্যতিক্রম কিছু একটা আজকের ক্লাসে তোমরা লক্ষ্য করছো যে শুরুতে আমি তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু শুরুতে স্বাগত জানাইনি, আজকে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে তারপরে ক্লাসটা শুরু করছি। তো একটু ব্যতিক্রম, সব দিন ভাল লাগে না একরকম, তাই না? ছোট ছোট ব্যতিক্রম কিন্তু চোখে পড়ে। আচ্ছা, তো আমি চামেলি আফরোজ, প্রভাষক, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকে স্বাগতম দেব না এটা কিন্তু বলি নাই, আজকের ক্লাসে তোমরা স্বাগত। আমি আজকে ক্লাসটা নেওয়ার আগে তোমাদের অনেকের সাথে কথা বলেছি, এবার তোমাদের গ্রুপেও কথা বলে নিলাম। অনেকেই কেউ কেউ বলেছে আমাকে ফোনে যে মিস আমরা প্রথম পত্রে অনেক দূর এগিয়ে গেছি, আবার অনেকে বলেছো যে মিস আমরা আমাদের দ্বিতীয় পত্রেও অনেক দূর এগিয়ে গিয়েছি। তো আমি আবার গ্রুপে দু একজনের মতামত নিলাম যে আজকে আসলে কোনটা পড়ালে ভালো হবে, কারণ ইদানিং আমি দেখতে পাচ্ছি তোমরা আসলে পড়াশোনায় খুবই অমনোযোগী। তো তোমাদের সঙ্গে কথা বলেই আমি কিন্তু তোমাদের আজকে 1857 সনে স্বাধীনতা সংগ্রাম, যেটা আমরা বলি সিপাহী বিপ্লব, এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার সেই প্রথম ধাপ। তো আজকে আমরা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, এখান থেকে 1857 সালের সিপাহী বিপ্লব এটাকে পড়ব। তো সিপাহী বিপ্লব এটা তো আমরা যারা ইতিহাস পড়েছি, আমাদের ইতিহাস ব্যাকগ্রাউন্ড যাদের, তারা এবং যারা পড়ি নাই তারাও কিন্তু সিপাহী বিপ্লব সম্পর্কে আমরা ক্লাস 7-এ পড়েছি, 8-এ পড়েছি, এবং যারা মানবিক বিভাগ থেকে এসেছে আমরা ক্লাস 9-এ পড়েছি। কিন্তু এখন ইন্টারমিডিয়েটে এসে আমরা আবার এই উচ্চ মাধ্যমিকে এসে এটাকে আরেকটু ব্যাপকভাবে পড়ব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বোর্ড কোশ্চেন, এটা একটি বোর্ড কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গুরুত্ব সহকারে আজকে ক্লাসটা আমরা করি। 1857 সালের সিপাহী বিপ্লব কিন্তু ভারতবর্ষে ইংরেজ শাসনের ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং অভূতপূর্ব ঘটনা। পূর্বে এই জাতীয় বিপ্লব ইংরেজ শাসন আমলে ঘটে নাই। পলাশী যুদ্ধের 100 বছর পর, পলাশী যুদ্ধ হয়েছিল কত সনে? 1757 সনে। আর সিপাহী বিপ্লব হলো কত সনে? 1857 সনে। 1857 সালের সিপাহী বিপ্লব ভারতবর্ষে ইংরেজ শাসনের ইতিহাসে একটি অভূতপূর্ণ ঘটনা। এবং পলাশী যুদ্ধের 100 বছর পর প্রধানত সিপাহী কারা ছিল? সেই ইংরেজ সিপাহী যারা এদেশেরই সন্তান, কিন্তু তারা যোগদান করেছিল ইংরেজ সেনাবাহিনীতে। তাদের নেতৃত্বে ব্যাপক একটি সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং একে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তাহলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? এটি হচ্ছে 1857 সালের সিপাহী বিপ্লব। এবং ইউরোপীয় ঐতিহাসিকগণও কিন্তু একে সিপাহী বিদ্রোহ বলে
আখ্যায়িত করে এবং অনেকে একে জাতীয় সংগ্রাম বলেছেন, আবার অনেকে একে মহাবিদ্রোহ বলেও আখ্যায়িত করেছেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ 100 বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরম শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ভারতীয় সৈনিকদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ ছিল, এই কারণগুলোই ছিল এই মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামের পটভূমি, অর্থাৎ কারণ ছিল, মানে এই ঘটনাগুলোর কারণেই হয়েছিল সংঘটিত। আচ্ছা, এবং 1857 সালের বিদ্রোহ কি, এটা আমরা একটু আজকে জানবো এবং এই বিদ্রোহের কারণ ফলাফল জানবো। ক্লাসটা খুব গুরুত্ব সহকারে করবা, অনেক ভালো হবে। তোমাদের এটা পড়তে হবে না, পরে আর পড়তে হবে না, শুধু ক্লাসটা করো। দেখো, তোমাদের রোলগুলো দিয়ে দাও, তোমরা যে যে ক্লাস করছো রোল দিয়ে দাও। তো এই বিদ্রোহের কারণ ও ফলাফল এবং 1857 সালের সিপাহী বিপ্লব কেন ব্যর্থ হয়েছিল, বোর্ড কোশ্চেন। সিপাহী বিপ্লব কেন ব্যর্থ হয়েছিল, এটি একটি বোর্ড কোশ্চেন। প্রত্যক্ষ কারণটি হলো 2 মার্কের, এটি একটি বোর্ড কোশ্চেন। এবং সিপাহী বিপ্লবের কারণ ও ফলাফল, এটি দক্ষতা, উচ্চতর দক্ষতামূলক বোর্ড কোশ্চেন। তার মানে আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা আমরা দেখি যে 1857 সালে যে সিপাহী বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের কারণ ছিল হিন্দু এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, বিভিন্ন আইন তৈরি করা এবং খ্রিস্টান ধর্মে মুসলমান হিন্দু এদেরকে দীক্ষা দেওয়ার প্রবণতা ছিল ইংরেজদের ভিতর, এবং শিক্ষানীতিকে পরিবর্তন করেছিল এবং লাখেরা ভূমি বাজেয়াপ্ত করেছিল, জমিদারি নিলাম করা, স্টাম্প প্রথার প্রবর্তন। এই বিভিন্ন কারণে এই সিপাহী বিপ্লবটি হয়েছিল। আর জনসাধারণের মনে দারিদ্র্য দূরীকরণের একটি মনোভাব তখন কাজ করছিল এবং দায়িত্ব পালনে সরকারের যে উদাসীনতা, এইটা সরকারের সেই সৈন্য বিভাগে যারা অবস্থান করছিল, ওই সকল হিন্দু মুসলমান সৈন্যরা তারা করলো কি, একত্রিত হয়ে গেল একটি আন্দোলনের জন্য। তারা একটি প্লাটুন গঠন করলো এবং এটি ছিল এই বিপ্লবের অন্যতম কারণ। তো নিচে আমরা দেখি কয়টি শ্রেণীতে আমরা এই সিপাহী বিপ্লবকে ভাগ করতে পারি। রাজনৈতিক কারণ। প্রথম যে কারণ সিপাহী বিপ্লবের, এটি ছিল রাজনৈতিক কারণ। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করে, অর্থাৎ এই ভারতবর্ষে যেখানে যত ভূমি আছে সব আমাদের চাই। সাম্রাজ্যবাদ নীতিটা আমরা কিন্তু সবাই বুঝি, আগ্রাসন নীতি, জোর করে জবরদখল করা। তো এই যে আগ্রাসী মনোভাব, জোর করে দখলদারিত্বের মনোভাব, অনেকে আসে না, তোমার একটা কলম তুমি দিতে চাও না, আরেকজন জোর করে নিবি, তোমার গায়ে শক্তি কম, জোর করে নিয়ে নিল, নিয়ে বলবে দোস্ত নিছি, তাই কী হয়েছে, দোস্ত ইয়ে নিছি। তো এইরকম আর কি, জোর করে কিছু নেওয়া। তো এই যে সাম্রাজ্যবাদ নীতি, এই সত্যবিলোপ নীতির কারণে দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে বঞ্চিত হয়। এটা আবার কি, যেসব জমিদারদের কোনো পুত্র সন্তান ছিল না, তারা যদি কোনো পুত্র সন্তান গ্রহণ করতো, যে পরবর্তীতে আমার বংশ রক্ষা করবে, উত্তরাধিকারীকে করে দিয়ে গেলাম, ইংরেজরা বলে না, তোমার ঔরজ্যত না, সুতরাং এই দত্তক পুত্র কোনো সম্পত্তি পাবে না। এবং ব্রিটিশদের অনুগত অযোধ্যার নবাব উনি সত্যবিলোপ নীতির কারণে চরম ক্ষতিগ্রস্ত হন এবং নাগপুর এবং অযোধ্যার রাজপ্রাসাদ থেকে সকল আসবাবপত্র, মণি, মুক্তা, অলঙ্কার সব কিছু, হাতি ঘোড়া সরকার নিয়ে নিয়েছিল। তোমার তো কোনো ঔরজ্যত সন্তান নাই, তোমার দত্তক পুত্র আছে, দত্তক পুত্র এত কি দরকার তাকে দেওয়া, সে কি তোমার রক্ত? সে তো তোমার রক্ত না, তুমি আরেকজনের রক্ত নিজের পিতৃত্বের কষ্ট ঘোচানোর জন্য তার কাছ থেকে বাবা ডাক শুনছো, কিন্তু সে তো তোমার জন্ম দেওয়া সন্তান না। সুতরাং এই পুতুল একটা পুত্র, এইটা আমরা মানতে রাজি না। ফলে ইংরেজরা কী করলো, ওরা এই সত্যবিলোপ নীতিটা উঠায় দিল। আর মুসলমানদের পক্ষে কি করলো, চরম উত্তেজিত হয়ে গেল মুসলমানরা এই বিভিন্ন কারণে। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক যে কারণটা, এখানে ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবার ভিতরে ব্রিটিশ বিরোধী মনোভাব কাজ করছিল। তাহলে রাজনৈতিক কারণটা আমরা দেখতে পাচ্ছি,
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের মনে ব্রিটিশ বিরোধী মনোভাব কাজ করছিল। এইবার আমরা দেখি আরেকটি কারণ, সামাজিক ও ধর্মীয় কারণ। সামাজিক কারণ, সতীদাহ প্রথা নিবারণ। হিন্দুরা বিশ্বাস করে কি জানো, আমাদের রাজকুমার বর্মন আছে, তারপরে আছে, সোহাগবালা আছে, ওদের ধর্মীয় একটা রীতি ছিল আগে, সেটা হলো সতীদাহ প্রথা, অর্থাৎ যে নারী সতী সে তার স্বামীর সঙ্গে তার শরীরটাকে দাহ করতে হবে। স্বামী যদি আগে মারা যায়, স্বামীর সঙ্গে স্ত্রীকে একই চিতায় জীবন্ত পুড়িয়ে মারার যে পদ্ধতি, এটা হলো সতীদাহ প্রথা। এখন একটা বিষয় হলো কি, কে সতী কে অসতী এটা কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওই চিতায় স্বামী মারা গেছে আগে, এই জন্য স্বামীর চিতায় পুড়ে মরলেই যে সে সতী, এটা কে জানবে? এবং সতীত্ব কি শুধু নারীর জন্য? এটা তো পুরুষের জন্য, তাই না? আচ্ছা, আর সতীত্বটা কি? তোমাদের এই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এখন তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা আমাকে আর উল্টা বুঝাই দিতে পারবা, তোমরা অনেক ভালো বুঝো। তো এই প্রথাটা কিন্তু আসলে একটা এই ব্যাকডেটেড, এবং যে মহিলা মনে করো স্বামী মারা গেছে, তার সন্তান আদি আছে, এখন এই সন্তানদের পাশে মায়ের দরকার না? মা থাকতে পারবে না, বাবার চিতায় মা দাহ হবে, তাহলে সন্তান দেখাশোনা করবে কে? এই সন্তানগুলো তো প্রবঞ্চিত হবে। ফলে এই দাহটা আসলে সামাজিকভাবে একটি কুপ্রথা। এই সতীদাহ প্রথা নিবারণ করলো ইংরেজরা, বিধবা বিবাহ প্রবর্তন করলো ইংরেজরা, এবং গঙ্গায় সন্তান নিক্ষেপ, গঙ্গাকে সন্তান দান করতে হবে, মানব সন্তান, এবং এই সন্তান কিন্তু সবসময় নারী সন্তান হতো, জানো? পুরুষ সন্তানরা গঙ্গায় নিক্ষেপ হতো না, নারী সন্তান নিক্ষেপ করা হতো। এগুলোকে তৎকালীন সরকার বেআইনি ঘোষণা করে। আর হিন্দু যারা ধর্ম ত্যাগ করেছে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রথাকে নিষিদ্ধ করে, কারণ ওরা কিন্তু জোর করে হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে আসতে বাধ্য করত। ফলে হিন্দুরা তো সম্পত্তি বঞ্চিত হওয়ার কারণে তারা বলতো না আমরা ধর্ম ত্যাগ করবো কেন। তখন বললো যে ঠিক আছে, তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, আমরা আইন করতেছি, তোমরা ধর্ম ত্যাগ করলেও তোমাদের সম্পত্তি তোমরা পাবা। আচ্ছা, ইত্যাদি সামাজিক সংস্কার ও দেশীয় শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। তারা বললো, এটা কিন্তু তারা ভালো করছিল, এই কাজটি কিন্তু তারা ভালো করছিল, যে শুধু তোমার দেশে শিক্ষা কেন, সারা বিশ্ব যে শিক্ষা শিক্ষিত, সেই শিক্ষা শিক্ষিত হও। এই আধুনিক ব্যবস্থা গ্রহণের ফলে ভারতীয় জনসাধারণের মধ্যে একটা ধারণা চলে আসে যে ইংরেজরা এই দেশে ধর্মীয় ও সামাজিক ব্যবস্থার পরিবর্তনে বদ্ধপরিকর, এবং এটি রাজনৈতিক একটা অংশ হয়ে যুক্ত হয়। ফলে দেশের যারা মানুষ, যারা পণ্ডিত, যারা মৌলবী, বিভিন্ন শ্রেণীর পেশাদার কর্মচারী, তাদের যে সামাজিক কাঠামো ছিল, এইটি বিভিন্ন নীতি গ্রহণের ফলে ভেঙে যায়। ফলে ব্রিটিশদের বিরুদ্ধে মনোভাব, ব্রিটিশ বিরোধী মনোভাব জনগণের ভেতরে বৃদ্ধি পায়। আমরা কতদূর পড়ছিলাম? সামাজিক ও ধর্মীয় কারণ। আচ্ছা, হয়েছে কি জানো, আমি প্রেজেন্টেশন রেডি করতে আমার একটু দেরি হয়েছে, তো ওইগুলো তো আমি কাস্টমস অ্যানিমেশন দিয়ে রাখছিলাম, নিচেরগুলো আর অ্যানিমেশন দেই নাই, যে কারণে হঠাৎ করে আর আসতেছে না, এখন আসবে। সামরিক কারণ দেখো, সামরিক কি কারণ ছিল? ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে আকাশ পাতাল বৈষম্য বিদ্রোহের অন্যতম একটি কারণ ছিল। ইংরেজ ও ভারতীয় সৈন্যদের ভেতর একটা বৈষম্য ছিল, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছিল, এবং তখন সামরিক বাহিনীর অসন্তোষী
এই বিদ্রোহের দাবানল মানে আগুন সৃষ্টি করে এবং ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে পদবি, বেতন ভাতা, সুযোগ সুবিধার মধ্যে বিরাট বৈষম্য ছিল। ইংরেজ যারা সৈন্য ছিল তারা ছিল টপ লেভেলে, সেই বড় বড় পদে, তাদের বেতন ছিল বেশি, আবার সুযোগ সুবিধা বেশি, অথচ সবাই সেনাবাহিনীর সদস্য। তাহলে এটা কি একটা অন্যায় ছিল না? প্রত্যক্ষ কি কারণ ছিল তা দেখো। বিদ্রোহের প্রত্যক্ষ কারণটা ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত। হিন্দুরা কি, যারা হিন্দু তারা কিন্তু যারা শিডিউল কাস্ট, এরা লোয়ার কাস্ট অনেকে বলে, তো কিছু কিছু কাস্টের লোকরা কিন্তু হিন্দুরা খায়, তোমার শূকর খায়, খ্রিস্টানরাও কিন্তু শূকর খায়, জানো তোমরা? খ্রিস্টানরা শূকর খায়। আমাদের মুসলমানরা এটা আমাদের ধর্মে মানা, কারণ এটা মানুষকে উগ্র করে ফেলে। মানুষের ভিতর দেখবা যে শূকর কীভাবে গোদ গোদ করে শব্দ করে, হিংস্রতা। তো যে পশু পাখি যেমন সেই সব পশু পাখি খেলে শরীরের ভিতর তেমন আচরণ পড়ে বলে ইসলাম ধর্ম এই শূকর খাওয়াকে হারাম করেছে। এই যে দেখো না, চাইনিজরা নানা রকম প্রাণী কোনোটা খাইতে বাদ দেয় নাই দেখো, আর ওদের দেশ থেকে এই যে সারা বিশ্বের আজকে মহামারীতে আমরাও জড়াই গেছি। তো হিন্দুর ভেতরে একটি বদ্ধমূল ধারণা ছিল যে সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়। সেক্ষেত্রে হিন্দুরা সমুদ্র পাড়ি দিতে তাদেরকে বাধ্য করা হয়েছিল হিন্দুদেরকে, এবং হিন্দু মুসলিম উভয় সৈন্যদের জন্য এনফিল্ড নামে একটা রাইফেল থেকে আনা হয়েছিল, ইংল্যান্ড থেকে। এই রাইফেলের যে টোটা, ওই টোটা দাঁত দিয়ে কাটতে হতো, কেটে বন্দুকে ঢুকাইতে হতো। তো ভারতীয় যারা সৈন্য ছিল তারা হিন্দুও ছিল, মুসলমানও ছিল। তো মুসলমানরা গরু খায় আর হিন্দুরা গরুকে পুজো করে। হিন্দুরা শূকর খায় আর মুসলমানরা শূকরকে ঘৃণা করে। তো একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে ভারতীয় সৈন্যদের ভিতর যে এনফিল্ড রাইফেলের যে টোটা, ওই টোটার যে চামড়া, ওই চামড়াটা ছিল গরুর চামড়া, আর যে তেল দিয়ে ওইটা আবদ্ধ করা হয়েছিল ওইটা হলো শূকরের চর্বি মিশ্রিত। ফলে ধর্মকে শেষ হয়ে যাবে মনে করে উভয় জাতির সৈন্যদের ভেতরে বিদ্রোহ আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। এবং 1857 সালে কলকাতার কাছাকাছি ব্যারাকপুর নামে একটা সেনানিবাস ছিল, সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী, তিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দান করেন এবং তিনি ঘোষণা করেন যে এই সিপাহীরা যে বিদ্রোহ করবে ইংরেজদের বিরুদ্ধে, এই ঘোষণাটা তার মাধ্যমে এসেছিল। এবং এই বিদ্রোহ দ্রুত বাংলা, বিহার, অযোধ্যা, লক্ষই, ফতেপুর সহ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহী সিপাহী মুঘল বংশের দ্বিতীয় বাহাদুর শাহকে মুঘল সম্রাট বলে ঘোষণা করল এবং বলল আমরা একতার প্রতীক। এবং স্থানে স্থানে কিছু জনসাধারণ তাদের সম্পত্তিচ্যুত তালুকদার, নির্যাতিত কৃষক সবাই করলো কি এই বিদ্রোহে যোগদান করলো। ফলে কানপুর নামক জায়গায় নানা সাহেব নামে একজন ব্যক্তি, তাতিয়া তোপি নামে একজন ব্যক্তি, রাজপুত দলপতি কুনওয়ার সিং নামে একজন ব্যক্তি, ঝাঁসির একজন রানী, অনেকেই এই বিদ্রোহে সক্রিয়ভাবে যোগদান করেন। এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এই বিদ্রোহে ব্যাপক অবদান রেখেছিল এবং ইংরেজরা চরম নৃশংসতার মধ্য দিয়ে এই বিদ্রোহ দমন করেছিল। 4 মাস এই বিদ্রোহ স্থায়ী হয়েছিল। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে ইংরেজ সেনাবাহিনীরা, এই যে এখানে। এবং 1857 সালে সেই সিপাহীরা, ওদের কাছে অত সেই গোলা বারুদ অস্ত্রশস্ত্র ছিল। এই যে মঙ্গল পাণ্ডেকে আমরা দেখতে পাচ্ছি, মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিচ্ছে সিপাহীদের ইংরেজদের বিরুদ্ধে, ওরাও কিন্তু ইংরেজ সৈন্য ছিল। এবং 10 মে তারিখের 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাটের যে 3টা রেজিমেন্ট ছিল সেই রেজিমেন্টের সিপাহীরা বিদ্রোহ করলো এবং ইংরেজ সেনা যে অফিসার ছিল অফিসারদের হত্যা করলো। হত্যা করে তারা
দিল্লির অভিমুখে যাত্রা করলো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সিপাহীরা তাদের যে বিদ্রোহের দেখো তারা ইংরেজদের বিরুদ্ধে যথেষ্ট অস্ত্রশস্ত্র কিন্তু তাদের ছিল। এবং স্বাধীনতাকামী ওই সিপাহীরা 10 তারিখের পরে 11ই মে আবার কি করলো, তারা ইংরেজ কর্তৃক যে ক্ষমতাচ্যুত শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তাকে নেতা ঘোষণা করলো। এরপর বিদ্রোহ আরও দ্রুত গতিতে ভারতে ছড়িয়ে পড়লো এবং ইংরেজ সেনাদের সাথে সিপাহীদের বিভিন্ন জায়গায় যুদ্ধ হতে থাকলো। এবং কানপুরে যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব এবং অযোধ্যার আহমদুল্লাহ, বিহারে ছিল কুমার সিং, রোহিলাখণ্ডে ছিল হাফিজ এবং কেন্দ্রীয় নেতৃত্বে ছিল সম্রাট বাহাদুর শাহ জাফর। এই যে মহাবিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি লালকেল্লা দিল্লিতে। এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লখনৌতে দেখতে পাচ্ছি আমরা নওয়াবকা শাহর লখনৌ। এখানে আমরা এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছি ইংরেজ আমলের সেই বিভিন্ন স্থাপত্য, মুঘল আমলের স্থাপত্য আমরা দেখি যে ইংরেজদের বিদ্রোহ দমনের দায়িত্ব পড়েছিল যে ইংরেজ সেনাপতি, তার নাম ছিল নিকলসন। উনি 1857 সালের 14ই সেপ্টেম্বর দিল্লি অধিকার করেছিলেন এবং দ্বিতীয় বাহাদুর শাহকে লাল কেল্লায় নজরবন্দি করে রেখেছিল। কোথায় নজরবন্দি রেখেছিল? এই যে লাল কেল্লায়। এবং 1857 সালে শুরু হওয়া সেই সিপাহী বিদ্রোহ 1858 সালের মার্চ মাসে ইংরেজ সেনাপতি স্যার কলিন ক্যাম্পবেল এই বিদ্রোহ পরাজিত করে, অর্থাৎ যারা বিদ্রোহ করেছিল তাদেরকে পরাজিত করে এই যে নওয়াবকা শহর, অর্থাৎ নবাবদের এই শহর লখনৌ, এটাকে অধিকার করলো। এই জন্য অধিকার করার পরে উনি এটার নাম দিলেন নওয়াবকা শাহর, অর্থাৎ নবাবদের শহর। এরপর দেখো কানপুর দেখো কত চমৎকার একটা জায়গা কানপুর। হ্যাঁ, খুব চমৎকার না? সুরম্য প্রাসাদ। এখানে আমরা একজন নারীকে দেখতে পাচ্ছি, লক্ষ্মীবাই। 1858 সালে জুন মাসে কানপুর যুদ্ধে নানা সাহেব যখন পরাজিত হয় তখন উনি কিন্তু নেপালে, কাছে নেপাল না, ভারতের ওই পাশে কি হিমালয় পর্বত, তার ওই পাশে নেপাল আছে না, নেপাল কিন্তু ওদের, আমাদের যেমন ভারত আমাদের কি সীমানা আর সেই প্রতিবেশী দেশ, তেমনি ভারতের কিন্তু প্রতিবেশী দেশ আছে নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ, মায়ানমার, কোনায় থেকে তাদেরও প্রতিবেশী দেশ আছে। তো নেপালের জঙ্গলে পালিয়ে গিয়েছিল নানা সাহেব। এবং মারাঠা নেতা যিনি ছিল তাতিয়া টোপি, উনি করলো কি, আর ঝাঁসির যে রানী ছিল লক্ষ্মীবাই, উনি করলো কি মধ্য ভারতে ইংরেজদের মোকাবেলা করতে গিয়ে সেখানে পরাজিত হলো। তাতিয়া টোপি যখন পালিয়ে যাচ্ছিল তখন উনি ধরা পড়লেন এবং সেখানে মারা যান। আর যখন যুদ্ধে পরাজিত হচ্ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন যে সেটি হলো বাঁচলে বীরের মতো একদিন, আর সিংহের মতো একদিন বাঁচবো, আর বিড়ালের মতো 1000 বছর না। ফলে উনি কি করলেন, উনি কিন্তু যুদ্ধ করতে করতে দেখলেন পরাজিত হয়েছেন কিন্তু পালিয়ে যাননি, যুদ্ধ করতে করতে তলোয়ার হাতে লড়াই করতে করতে লক্ষ্মীবাই মারা যান। এভাবেই কিন্তু 1857 সালের সেই সিপাহী বিদ্রোহ দমন করা হয় এবং গোটা ভারতবর্ষ ইংরেজদের নিয়ন্ত্রণে চলে আসে। এবং পরীক্ষায় আমাদের যেটা আসে সেটা হলো 1857 সালের সিপাহী বিপ্লবের কারণ। তো কারণ কিন্তু আমরা দেখেছি, আরেকটি হলো ফলাফলটা এখন দেখব। এই বিদ্রোহের তাৎক্ষণিক গুরুত্ব বোঝা যায়নি, কিন্তু এর ফলে গুরুত্ব কিছু ছিল, তাৎক্ষণিক গুরুত্ব, কিন্তু এর গুরুত্ব ছিল মূলত সুদূর প্রসারী। এর ফলে কোম্পানির শাসনের অবসান হয় এবং ব্রিটিশ সরকার নিজ হাতে ভারতের শাসন গ্রহণ করে। কোম্পানিতে শাসন করছিল এক এক সময় এক একজন এক এক নীতি, এইটা বন্ধ হয়ে যায়। তখন
ব্রিটিশ সরকার নিজ হাতে সেখান থেকে লোক পাঠানো শুরু করলো, ভারতে নিজেই শাসনভার গ্রহণ করলো। এবং বিদ্রোহের ফলাফল ছিল, 1 নম্বরে আমরা দেখলাম কোম্পানি শাসনের অবসান হলো, 2 নম্বরে দেখলাম মুসলিম জাতির উপরে ইংরেজ সরকারের নির্যাতন, এটা কিন্তু বন্ধ হলো, তাই না? আচ্ছা, এবং ভারতবর্ষের শাসনতান্ত্রিক সংস্কার চালু হলো। সামরিক সংস্কার হলো, প্রত্যেক সেনাবাহিনীর যারা সদস্য তাদের যোগ্যতা অনুযায়ী তারা বেতন ভাতা এবং পদমর্যাদা পাবে। এর জন্য কে ভারতীয় আর কে ব্রিটিশ এটা দেখা হবে না। এবং মুঘল সাম্রাজ্যের কিন্তু অবসান হয়ে গেল সিপাহী বিপ্লবের সঙ্গে সঙ্গে, কারণ যে বাহাদুর শাহ তিনি যে তার ক্ষমতা থেকে যে অপসারিত করা হলো তাকে, তারপরে আর সে ঘুরে দাঁড়াতে পারে নাই এবং ভারতীয় ইতিহাসে একটি নবযুগের সূচনা হলো। তাহলে আমরা কি করব? আমরা সিপাহী বিপ্লবের প্রত্যক্ষ কারণ 2 মার্কে লিখব। আমি আজকে তোমাদের যেটা পড়ালাম এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এটা পরিপূর্ণভাবে একটি বিভিন্ন বোর্ডে এসেছে এবং এটি কিন্তু একটি পরিপূর্ণভাবে এই অধ্যায় থেকে একটি বোর্ড কোশ্চেন। সিপাহী বিপ্লবের কারণ ও ফলাফল এসেছে বিভিন্ন বোর্ডে, হয়তো 2টি কারণ লিখতে বলেছে, হয়তো একটি কারণ চেয়েছে, অথবা প্রত্যক্ষ কারণ চেয়েছে। যেমন এখানে আমি তোমাদেরকে বললাম যে সিপাহী বিপ্লবের প্রত্যক্ষ কারণ, এটি তোমরা বাসায় পড়বে। এবং কখনো এসেছে যে 1800 নানা কারণে সিপাহী বিপ্লব কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তো মূল কারণ কি ছিল? যোগ্য নেতৃত্বের অভাব। আমরা অনেকেই বলে থাকি শেখ মুজিব যদি এই দেশের নেতৃত্ব না দিত তাহলেও দেশ স্বাধীন হইতো, কারণ জনগণ খেপে গেছিল। ভুল। যোগ্য নেতৃত্বের অভাবে দেখো সিপাহী বিপ্লব ইতিহাস বলে দেয় যে যোগ্য নেতৃত্বের কতটা প্রয়োজন আছে। একটি আন্দোলন সফল হয় যোগ্য নেতৃত্বের কারণে, একটি আন্দোলন পর্যবসিত হয় যোগ্য নেতৃত্বের কারণে, একটি বিদ্রোহ শুরুতেই শেষ হয়ে যায়, একটি আন্দোলন শুরুতেই শেষ হয়ে যায় যোগ্য নেতৃত্বের অভাবে। অর্থাৎ যোগ্য নেতৃত্বের অভাবে একটি স্বাধীনতা পাওয়া আদৌ সম্ভব ছিল না। ফলে আমরা দেখতে পারি ইতিহাস যা বলে, ইতিহাস থেকে আমরা কি করি? উই লার্ন ফ্রম হিস্ট্রি। মানুষ যাই শিখে, আজকের সভ্যতা, রাজনীতি বলি, যাই বলি, আমরা সব কিছুতে কিন্তু ইতিহাসের কাছে ও সভ্যতার কাছে আমরা ঋণী। ফলে আমরা দেখি যে 1857 সালে যে মহাবিদ্রোহ, এটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। মূল কারণ কিন্তু কি ছিল? যোগ্য নেতৃত্বের অভাব। এবং 1857 সালের সেই সিপাহী বিপ্লবের সামাজিক কারণটি কি ছিল এটি আমরা বাসায় পড়ব। আর তোমরা 2 মার্কের করে খাতায় লিখে রাখবে। আমি প্রতিষ্ঠান খুললে দেখব যা যা ক্লাস করাইছি 2 মার্কের যেসব প্রশ্ন বলছি এইগুলো যেন আমি খাতায় তোমাদের পাই। তার ভিতরে একটি দেখো, আজকের ক্লাসে কিন্তু 5-6টি বলেছি, আমি অলরেডি বলে দিয়েছি যে কারণ, প্রত্যক্ষ কারণ, কারণ আলাদাভাবে রাজনৈতিক কারণ আসতে পারে, সামাজিক কারণ আসতে পারে, ধর্মীয় কারণ আসতে পারে, তাই না? তো কারণগুলো 2 মার্কে লিখে ফেলবে। এবং 1857 সালে কত তারিখে কে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে? কে করে? মঙ্গল পাণ্ডে করেছিল, তাই না? আচ্ছা, তো আজকের ক্লাস থেকে আগেই বের হয়ে যেও না, আগামী ক্লাসে তোমাদের আমি ফরাজি আন্দোলন পড়াবো। এরপরে কিন্তু আর এই অধ্যায় থেকে প্রত্যেকের জীবনী আছে, জীবনীগুলোর জন্য আমার একটা প্রেজেন্টেশন তৈরি করার কোনো প্রয়োজন নাই, তোমরা এমনিই পারবে, জীবনীগুলো পড়লেই পারা যায়। তোমরা বাসায় জীবনীগুলো পড়ে ফেলবে। নওয়াব আব্দুল লতিফ, হাজি মোহাম্মদ মহসিন, সৈয়দ আমির আলী, এইরকম জীবনীগুলো, মানবদের অতিমানবদের জীবনীগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়াবো হাজি শরীয়তুল্লাহ কি ফরায়েজি আন্দোলন। তো ফরায়েজি আন্দোলন কিন্তু এটা বোর্ড কোশ্চেন, এটা এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে অধিকাংশ সময়। হয়তো সিপাহী বিপ্লব এবং ফরায়েজি আন্দোলন 2টা মিলায়েও প্রশ্ন আসতে পারে। তো এই জন্য আমরা কি করব? আমরা কিন্তু অবশ্যই যেভাবে মিস পড়া দিচ্ছি ঠিক সেইভাবেই আমরা বাসায়
পড়াটা তৈরি করে ফেলবো। তো আগামী ক্লাসে ফরাজি আন্দোলনটা তোমরা একটু দেখে নিও। তোমরা যদি মনে করো ফরাজি আন্দোলন পড়বা না, আমি অন্য কিছু পড়াবো, তোমরা আমার কাছে পড়তে চাও, যদি বলো যে মিস আমাদের সুলতানা রাজিয়া পড়ান, আমি সেইটা পড়াবো। যদি বলো ইলতুৎমিশ পড়ান, আমি সেইটা পড়াবো। আমি তো তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। তো তোমরা যদি বলো মিস আমরা পড়বো না, তো সেই ক্ষেত্রে বাবা আমার কিছু করার নেই, কারণ তোমাদের বাবা মা চাইতেছে তোমরা পড়ো, আমরা চাইতেছি তোমরা পড়ো তোমাদের ব্রাইট ফিউচারের কারণে। তো তোমরা যদি পড়তে না চাও, জোর করে তো পড়াইতে পারবো না, কিন্তু তোমরা অনুগ্রহ করে বন্ধুদেরকে বলো যেন তারা ক্লাসে উপস্থিত থাকে। তোমরা আমার ক্লাসটা করো, প্রত্যেকটা টিচারের ক্লাস করো, তাতে কিন্তু পড়া আগায় যায় অনেক, তাই না? আচ্ছা, তো তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।